শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক বোঝাপড়ায়, মন্তব্য প্রণয় ভার্মার। Air interaction can help promote better understanding between the two countries in the জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান। এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্তসীমায় গিয়ে থাকবে, এর আগে নয়। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও এক শিশুর মৃত্যু, 1 মাসে প্রাণহানি 179 জনের। 30 উপজেলা ও ঢাকা সহ 4 সিটিতে চলছে টিকাদান কর্মসূচি। বর্ষবরণের আয়োজনে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা, রমনা বটমূলেও চলছে মহড়া। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 9:30টায় কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শেলব্রেট ফাসমার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের টেলি যোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয় এনজিও বিষয়ক ব্যুরোর কার্যক্রম। এখন কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমান। বিকেলে সেনাপ্রধান দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী। এ সময় তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। জানিয়েছে, শেখ হাসিনার সেদেশে অবস্থান বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণে জোর দিচ্ছে বাংলাদেশ। টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে, সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি সে যে টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। বাংলাদেশ ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুদেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে জনগণ। যেসব এলাকায় কাজ করলে দুদেশের জনগণই লাভবান হবে, সেসব এলাকায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ভারত। এছাড়া দুদেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাই কমিশনার। সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি। দুদেশের জনগণ প্রায় একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে। এই আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে আমরা কাজ করছি। যেসব জায়গায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ভারত। strong base of mutual understanding and trust. জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত থামবে না। এ সময় তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সেমিনারে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ও হাম নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু জাতির দুর্ভাগ্য এখন জুলাই সনদ, গণভোট ও সংস্কার নিয়ে আলোচনা করতে হচ্ছে। প্রিয় বন্ধুগণ,
শহীদদের রক্তের সাথে আমাদের ওয়াদা বাস্তবায়ন করার জন্যে, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে এই আন্দোলন ইনশাল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থামবে, এর আগে নয়। ১.৫ বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৭ জনের। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ৬২ জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ রোগী ভর্তি হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। এদিকে ঢাকা সহ ৪ সিটি কর্পোরেশন এবং ৩০ উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমে রয়েছে জনবল সংকট। আজকে 11 দিন ভর্তি। আমার মেয়ে নিয়ে আসছি, ওর হাম হয়েছে। এতদিন জ্বর কোনো নিয়ন্ত্রণে আয় নাই, আজকে 2 দিন ধরে ওর জ্বর নিয়ন্ত্রণে আসছে। রোগী তো প্রচুর বেশি পরিমাণ হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত ডালা বিছানায় আছি, বেড পাই নাই। আগে ডোজ দেওয়া আছে সবগুলোই, এখন আবার এটা আর কি বুস্টার ডোজ হিসেবে আমি দিয়ে দিলাম, মানে অতিরিক্ত সাবধানতার জন্য। রাত পোহালেই নতুন ভোরে নতুন আশা নিয়ে বাংলা নববর্ষ বাংলার দুয়ারে। প্রাণের এই উৎসবকে রঙিন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ছায়ানটের আয়োজন আর বৈশাখী শোভাযাত্রা ঘিরে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শুধু রাজধানী নয়, সারা দেশে বৈশাখী আয়োজন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে প্রস্তুতির বিষয়ে জানান র্যাব মহাপরিচালক। মোরগের ডাকে সকালে ঘুম ভাঙে কৃষকের, দিনের শুরু হয় গ্রাম বাংলার। এমন ঐতিহ্যের সঙ্গে কতটুকু পরিচিত শহুরে প্রজন্ম? প্রশ্নটা যখন দিনকে দিনে পরিসর বাড়াচ্ছে, তখন বৈশাখী শোভাযাত্রায় এবার মোরগের মোটিফ রেখেছে চারুকলা অনুষদ। শান্তির দূত পায়রা, ক্ষিপ্রতার প্রতীক ঘোড়া কিংবা হারাতে বসা লোকজ বাউলের একতারাও স্থান পাচ্ছে শোভাযাত্রায়। শেষ দিনের প্রস্তুতি নিয়ে দম ফেলার জো নেই অনুষদের শিক্ষার্থী শিল্পীদের। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, মূলত বিলুপ্তির পথে হাঁটা গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে প্রজন্মের সেতু বন্ধনের চেষ্টা হবে নববর্ষের শোভাযাত্রায়। ভালোই চলছে, দ্রুত এখন কাজ করা লাগছে, কারণ আর মাত্র একদিন আমরা বলতে পারি না যে আছে। আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারই শেষ পর্যায়ের কালার কোড দেওয়া বা হচ্ছে পেপার পেস্ট যে কালারে যেটা হবে সেটা চলছে। বলতে কি আমরা শুরু থেকেই কাজ করছি, শেষ সময়ে কাজ করতে করতে বলা যায় অনেক প্রেশারের মধ্যেও আছে। আমরা কাজ করতে অবশ্যই ভালো লাগে, সবসময় ভালো লাগে। ওই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চেষ্টা করি প্রতিবারই আসলে নতুন কোনো কিছু করতে এবং আরও বেশি জাঁকজমকপূর্ণ, আরও কীভাবে অন্তর্ভুক্তিটা বাড়ানো যায়, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, খুবই আরামে যেন আমাদের এই শোভাযাত্রাটি হয় নিরাপত্তার সাথে। আর ওই দেখতে ভালো লাগার তো একটা ব্যাপার আছে। এই যে পয়লা বৈশাখ নতুন বছরকে আমরা স্বাগত জানাবো, তো সেই জায়গায় মনের দিক থেকে এবং চলাফেরার জায়গাগুলো আমরা বিবেচনা করি। আমরা এমনভাবে মোটিভগুলো নির্ধারণ করি যার কিছু না কিছু তাৎপর্য আছে, গুরুত্ব আছে। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে থাকবে বৈশাখের উৎসব। তাই তো নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো। সকালে রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম পরিচালনা করে র্যাব। প্রযুক্তি ডগ স্কোয়াড নিয়ে মহড়া দেয় সংস্থাটি। বাহিনী প্রধান জানান, নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না র্যাব। অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নকশাকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান স্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্তপ্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রমনা বটমূলে ছায়ানটের বৈশাখের মূল আয়োজন ঘিরে চলছে কলাকুশলী ও শিল্পীদের শেষ দিকের প্রস্তুতি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পহেলা বৈশাখ উদযাপনের যে প্রস্তুতি চলছে সেই বিষয়ে একটু জেনে নিতে চাই। সহকর্মী তানভীর মৌসুম যুক্ত হচ্ছেন এখন। তানভীর, বটমূল এবং চারুকলায় যে প্রস্তুতিগুলো দেখছেন সেটি কেমন, জানাবেন বিস্তারিত। শাওন, রমনা বটমূলে এখন একটা উৎসবমুখর পরিবেশ বলা যায়। উৎসবমুখর বলছি এই কারণে যে এখনই আমরা দেখেছি যে তাদের যে আগামীকালকের যে প্রস্তুতি কিংবা তাদের যে সঙ্গীত চর্চার বিষয়টি, সেই সঙ্গীত চর্চার বিষয়টি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি শুরু হয়েছে আরও আগে, সেটি এখন চলমান। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যারা রয়েছে, যারা কালকের এই মূল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন, তাদের যে রিহার্সেল, তাদের যে সঙ্গীত চর্চার, সেটি কিন্তু এখন চলমান আছে। এবং এই যে সবুজের সমারোহের মধ্যে বলা যেতে পারে এই যে এত এত শিক্ষার্থী, এত এত যারা রয়েছেন, যারা এখানে অংশগ্রহণ করবেন কালকের যে মূল অনুষ্ঠান, সেখানে আমরা জানি যে 200-র মতো শিক্ষার্থী অংশ নেবে এবং সেখানে সলিল সেনের গান থাকবে, দেশের অন্যান্য গান থাকবে এবং দেশের সংস্কৃতিকে আসলে তুলে ধরার জন্য যে সকল গান, যে সকল সঙ্গীত আসলে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের এই সংস্কৃতি এবং সংস্কৃতি বোধকে আসলে জাগিয়ে তোলে, সেটিরই একটি আজকে আমরা দেখছি যে মহড়া চলছে। এবং যার ফলে যেটি হয়েছে যে এই যে সবুজের সমারোহে এত এত শিক্ষার্থীদের, এত এত ক্ষুদে সঙ্গীত শিল্পীদের যে পদচারণা, যে উপস্থিতি এবং তাদের যে কণ্ঠে সমুচ্চারিত হচ্ছে দেশের সংস্কৃতির যে প্রতিধ্বনি, সেটি আমরা শুনতে পাচ্ছি। এবং সব মিলিয়ে বলা যায় যে একটি বর্ণিল পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু সেই মহড়াটি চলছে এবং সেটি চলবে আরও কিছুক্ষণ, যেহেতু কালকে আসলে বাঙালির সবচেয়ে বড় উৎসব, প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখকে ঘিরেই কিন্তু এত আয়োজন। এবং তার আগ থেকেই আসলে আমরা যেরকম দেখেছি যে চারুকলাতেও যেরকম একটি প্রস্তুতি ছিল, ঠিক তেমনি রমনা বটমূলেও এই প্রস্তুতির কোনো কমতি নেই। সেটি আসলে এখানে স্পষ্টভাবেই দৃশ্যমান। এবং আমরা দেখছি যে আসলে কয়েক সারিতে এই যে সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, ক্ষুদে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যারা অভিজ্ঞ সঙ্গীত শিল্পী রয়েছেন, তারাও কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছেন সুর তাল লয়ের যে সংমিশ্রণ এবং যে একটি অনন্য একটি সাংস্কৃতিক একটি পারফরমেন্স উপহার দেয়, সেটির কিন্তু কাজ এখন পুরো দমে চলমান। চমৎকার সেই আয়োজনের প্রস্তুতি আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে। পহেলা বৈশাখে কৃষক কার্ডের শুভ সূচনা করতে যাচ্ছে সরকার। আগামীকাল টাঙ্গাইলে 1500-র বেশি কৃষককে কার্ড দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রত্যেক কৃষকের মাধ্যমে 2500 করে টাকা পাবেন। কৃষি যে ভর্তুকি, সেটি সরাসরি তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন করা যায় না। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী পথযাত্রা ঘোষণা করেছিলেন যে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে সব কৃষকদের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড, সেটি আস্তে আস্তে বাংলাদেশে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে। এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে। টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধন অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। ইতিমধ্যে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবার জন্যে আমাদের টাঙ্গাইলে আসছেন এবং এইখানে স্টেডিয়াম থেকে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন।
অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে তার প্রভাব পড়বে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদ সদস্যদের রিসার্চ ওয়ার্কের জন্য একজন করে ইন্টার্ন দেয়া যায় কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার প্রয়োজন, বাজেট বাড়ানোর বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। এদিন যে আইনজীবীরা বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলদের টাকা মেরে দেন তেমন আইনজীবী চান না বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানির ভোগান্তি কমাতে কাজে আসছে না সরকারের ফুয়েল পাস ব্যবস্থা। উল্টো ফুয়েল পাস নিয়ে পাম্পে গিয়ে আরও ভোগান্তিতে পড়েছেন কেউ কেউ। এদিকে রিফুয়েলিং স্টেশনগুলো চাহিদার তুলনায় কম পাচ্ছে তেল। অন্যদিকে অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন জানে। অভিযোগ আছে তেল মজুদেরও। এমন হজবরল অবস্থায় দীর্ঘ হচ্ছে তেল নেয়ার লাইন, বাড়ছে ভোগান্তি। ফুয়েল পাস আছে, তারপরেও 7 ঘন্টার ভোগান্তি। শেষমেশ ফিলিং স্টেশনে তেলের নজলের দেখা মিললেও মিলছে না ফুয়েল পাসের ভেরিফিকেশন। সার্ভার আউট হচ্ছে না, এটা হচ্ছে না। শেষ চৈত্রের রোদে পুড়ে এমন বিপত্তি, ক্ষুধা তেষ্টায় ওষ্ঠাগত চালকদের প্রাণ। সকাল 6:45-এ সিরিয়াল দিছি, এরপরে খাবার তো ইনশাল্লাহ সিঙ্গারা, পানি, কলা এগুলো তো আছেই সাথে। আমরা 3 জন একসাথে, ক্লাস ছিল আজকে, ক্লাস তো করতে পারি নাই। অথচ রবিবার থেকেই রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালু করার কথা থাকলেও সোমবার দিনভর 3টি পাম্প এসেছে ফুয়েল পাসের আওতায়, আর 3টিতেই প্রায় অকার্যকর এই ব্যবস্থা। আমরা তো সার্ভার জ্যাম, আমরা অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু সার্ভার অ্যাক্টিভই হয় না। পাম্পে এই ফুয়েল কার্ড দিয়ে বা ফুয়েল অ্যাপ দিয়ে দিচ্ছে, ওইখানে যে যাবো এটুক ফুয়েল আমার ট্যাঙ্কিতে নাই। এ অবস্থায় বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইন মহাখালী পর্যন্ত। আসাদগেটের তালুকদারের লাইনের শেষ খুঁজে পাওয়াই দুরূহ। ওই কিওয়ার্ডটা এখন কাজ করতেছে না, আর নতুন যে সফটওয়্যারটা আপডেট হয়েছে ওই কিওয়ার্ডটাও লগ ইন হচ্ছে না। যে জন্য করা হয়েছে আসলে সেটা কাজে লাগছে না। কাজে লাগেনি। আমি সেই মহাখালী জাহাঙ্গীর গেটের পর থেকে আমি সিরিয়াল দিয়ে এখন কত বাজে, 12:30 বাজে, এখন তেল পাচ্ছি। ঘুরে দেখা গেছে সরকারের দাবির সাথে মিলছে না মাঠের বাস্তবতা। তেল নেই, তাই ভর দুপুরেও বন্ধ অনেক স্টেশন। পাম্প সংশ্লিষ্টরাও আছেন বিপাকে। তেল না পেয়ে গ্রাহকদের রোষানলের শিকার হচ্ছেন তারা। বাকবিতণ্ড হয়, এক পর্যায়ে হাতাহাতি। আমার স্টেশনের যে গেট আছে সেটা ভাঙচুর করার চেষ্টা করে, আমাদের যে অপারেটরের হাতে টাকা ছিল সেটা টানা হেঁচড়া করার একটা অভিপ্রায় দেখতে পাচ্ছি। এরপর তাদেরকে কোনো কন্ট্রোল করতে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝলো না, আমার নিকটস্থ থানাকে অবহিত করি। এদিকে পর্যাপ্ত পরিমাণ তেল থাকা সত্ত্বেও পুনরায় তেল নিচ্ছেন অনেকেই, যা রোধ করা গেলে দুর্ভোগ কমবে অনেকটাই দাবি সংশ্লিষ্টদের। সেই সাথে ফুয়েল পাসকে কার্যকর করে বাইক সহ সব গাড়ির জন্য বাধ্যতামূলক ব্যবহার করার তাগিদ তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি মঈনুদ্দিন মঈন সহ 7 জনকে আটক করেছে র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, দীর্ঘদিন ধরে তারা ডাক্তার কামরুল ইসলামের কাছে 5 লাখ টাকা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় আসামিরা চিকিৎসককে হুমকিও দেয়। এদিকে আসামি মঈনের 4 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত 11 এপ্রিল শুক্রবার ঢাকার শ্যামলীতে ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে চাঁদা দাবি করা হয়। টাকা না দেয়ায় মানবিক চিকিৎসক কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থারও অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন হাসপাতালটির ইনচার্জ। চাঁদাবাজদের বিরুদ্ধে 0 টলারেন্স জানিয়ে যুবদলের কেন্দ্রীয় নেতারা অভিযুক্ত মঈনকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। চাঁদাবাজির মূল হোতা মঈনকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার করা হয় তার সহযোগী আরও 6 জনকে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা ডাক্তার কামরুল ইসলামের কাছে 5 লাখ টাকা দাবি করে আসছিল। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায় এবং আমরা আজকে পুরো টিম গ্রেপ্তার করতে সক্ষম হই।
মোহাম্মদপুরের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে র্যাব মহাপরিচালক জানালেন, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। অপরাধী পাওয়া মাত্র গ্রেফতার হচ্ছে। 18টা যার মামলা, তার দায় কি শুধু পুলিশ নেবে বা র্যাব নেবে? এটা কি এই প্রশ্ন তো জবাব আপনি আমার কাছে খুঁজতে হবে না। আমি দায় নেব না, আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবো না, আমি অপরাধী পেয়ে যাবো, তখন আমি তাকে গ্রেফতার করবো। যার বিরুদ্ধে 18টা মামলা, সে কীভাবে বাইরে থাকলো সেই প্রশ্ন আপনি তাদেরকে করেন, তাহলে মনে হয় প্রশ্নের সঠিক জবাব পাবেন। ধন্যবাদ। এদিকে হাসপাতালের চাঁদাবাজির মামলায় আসামি মঈনুদ্দিন সহ গ্রেফতার 4 আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তথ্যের সুরক্ষা নিয়ে প্রায়ই বিপাকে পড়ছেন অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকরা। ছড়িয়ে পড়ছে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য। এমন বাস্তবতায় বাংলাদেশে সফটওয়্যার ইন্স্যুরেন্স ধারণা নিয়ে কাজ করছেন ওয়ালিউল ইসলাম নোহান। দেশেই গড়ে তুলতে চান ডাটা সায়েন্স ল্যাব। সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী এই চিন্তা বাস্তবায়িত হলে ভুক্তভোগী গ্রাহক পাবেন ক্ষতিপূরণ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। সফটওয়্যার প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষে ওয়ালিউলের সুযোগ ছিল বিদেশ যাবার, কিন্তু উন্নত বিশ্বের চাকচিক্য তাকে কখনোই আকৃষ্ট করেনি। দেশে বসেই সফটওয়্যার তৈরিতে নিজের মেধা কাজে লাগাতে চান ওয়ালিউল। এরই মধ্যে নিজের মেধার প্রমাণও রেখেছেন এই যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের $46 মিলিয়ন প্রকল্পকে পিছনে ফেলে করেছেন বাজিমাত, যেখানে তার খরচ হয়েছে মাত্র $46। আমি চাইছি যে কোনোভাবে যদি সিপিইউ বা জিপিইউ ইউজ করে হচ্ছে এই কোয়ান্টাম প্রসেসিং ইউনিটটা হচ্ছে সিমুলেট করা যায়। ইট জাস্ট আ থট। তো এইটার ব্যাপারে যখন আমি রিসার্চ করলাম, আমি তখন দেখতে পারলাম যে একটা ক্রুশাল পয়েন্টে আমি কাজ করতে পারছি। এই পেপারটা হচ্ছে কোয়েন বার্টলিস নামে একজন হচ্ছে ব্রাজিলিয়ান সায়েন্টিস্ট হচ্ছে ভ্যালিডেট করার পরে আমার হচ্ছে SDG 100 চ্যাম্পিয়নশিপে হচ্ছে নমিনেট করে, এবং আমি ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। মূল লক্ষ্য ছিল যেন কস্ট ইফেক্টিভ উপায়ে আমি হচ্ছে এই একটা কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা কোয়ান্টাম অ্যালগোরিদমটা রান করতে পারি। এবার ওয়ালিউল কাজ করতে চান আরও বড় পরিসরে। বাংলাদেশে চালু করতে চান সফটওয়্যার ইন্স্যুরেন্স, যা বিভিন্ন সেবা ও বাণিজ্যিক সাইট থেকে তথ্য খোয়া যাওয়া গ্রাহককে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। যদি একটা প্রাইভেট কোম্পানি হচ্ছে আপনার ডেটা নিরাপত্তা দিতে না পারে তার সফটওয়্যার থেকে, তাহলে হচ্ছে গভর্নমেন্টের যেসব প্রজেক্ট আছে, গভর্নমেন্টের যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনার জাতীয় নিরাপত্তার স্বার্থে যে তথ্যগুলো নেওয়া হয় সেগুলো কতটুকু সেফ, এই সেফটি ইনশিওরের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার, যে এটা হচ্ছে এটা ইনশিওর করবে কোনো একটা সফটওয়্যার কতটুকু সিকিউর এবং সেটার উপর বেট নিয়ে একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করতে পারে। প্রত্যেকটা ইনস্টিটিউট বা হচ্ছে যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তারা যদি নিজেদের জায়গা থেকে আমাদের এবং সরকারও হচ্ছে যদি নিজেদের জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে হচ্ছে অনেক রকমের অনেকেই হচ্ছে এগিয়ে আসতে পারবে। প্রযুক্তি খাতে এআই পরামর্শক হিসেবে কাজ করা ওয়ালিউল নাসা স্পেস চ্যালেঞ্জ, জাতীয় রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন হ্যাকাথনে অংশ নিয়েছেন। দক্ষ গবেষণার মাধ্যমে কম খরচে শক্তিশালী প্রযুক্তি তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী সহ তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শেষে 5টায় আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। রোববার সন্ধ্যা 6টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিক আহমেদ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।